মামনিকে শরবত করে দিয়ে গেস্ট রুমে গিয়ে শুলাম। মামনিদের গেস্ট রুম নিচতলায়, আর আমরা সবাই থাকি উপরতলায়। এখানে শুতে এসেছি বিকজ খচ্চরের মুখখানা আমি দেখতে চাচ্ছি না। যাকে ওসব কথা থাক। ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুয়ে চোখ বুঝলাম। ঘামর্ত শরীরে বাতাস লাগায় আরাম অনুভূত হচ্ছে, তাই আরামে আরামে চোখের পলকেই আমি ঘুমিয়ে গেলাম। আহ, দুনিয়াটা কি সুখের। এক পা এক পা করে পেছাতে পেছাতে দেয়ালে পিঠ গিয়ে ঠেকলো আমার। নীল ভাইয়ের তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছেন, যা দেখে আমার গলা শুকিয়ে কাঠ। একটু একটু করে উনি এগোতে এগোতে আমার শরীরের সাথে মিশে গিয়ে চোখের পলকে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেও একরত্তি সরানো গেল না ওনাকে। আমার নিঃশ্বাস আটকে আসছে ক্রমেই। এই বুঝি প্রাণাত্মা ত্যাগ করে দেহ। ঠোঁট ডুবন্ত অবস্থাতেই উনি শাড়ির আঁচলে হাত দিলেন। একটানে আঁচল ফেলে উদাম কোমরে হাত গলালেন। আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। এমন সময় রাক্ষসটা আমার ঠোঁট ছেড়ে আমায় পাজা কোলে তুলে নিল। ফুল দিয়ে সাজানো বিছানায় ফেলে দিয়ে আমার দিকে একটু একটু করে এগোতে লাগলো। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ভয়ে জোরসড়ো আমি চোখ বুঝে থরথর করে কাঁপতেছি। না থামছে কাঁপুনি, আর না থামছে রাক্ষসটা। আমার কাছে এসে আমার দিকে হাত বাড়াচ্ছে। চোখ খুলে নীল ভাইয়াকে আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ধরফর করে শোয়া থেকে উঠে ভয়জড়িত কণ্ঠে বললাম, দূরে থাকুন, আর এক ধাপ এগোলে খারাপ হবে কিন্তু। আমার কথায় উনি ভুরু কুঁচকে তাকালেন। আমার দিকে এগোতে এগোতে বললেন, আরে ওকে, তুমি ঘামছ কেন? আর আমাকে দেখে এত ভয়ই বা কেন পাচ্ছ? ইজ এভরিথিং অল রাইট? বিচলিত কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। উনি আমার দিকে আসছে, এদিকে আমার অবস্থা নাস্তানাবুদ। এগোবেন না, আমি বলছি তো। আরে তুমি আমায় এতটা ভয় পাচ্ছ কেন তারা? উনি আরও কাছে আসতেই গলা ফাটিয়ে চিৎকার করে নীল ভাইয়াকে ধাক্কা দিয়ে ছুট্টে পুট্টে দৌড় দিলাম। দোয়া পড়তে পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারা ধাক্কায় টাল সামলাতে না পেরে বেডের হেলবোর্ডের সাথে বাড়ি খেল নীল। পর মুহূর্তে আকাশ সম বিস্ময় নিয়ে দরজার দিকে হা করে তাকিয়ে রইল। অনেকক্ষণ যাবত তারা ঘরে যাচ্ছিল না, তাই নীল তাকে খুঁজতে একটু আগেই এখানে এসেছিল। হঠাৎই তারা চোখ খুলে এমন অদ্ভুত আচরণ করায় ছেলেটা কিছুতেই কোনো হিসাব মেলাতে পারছে না। এদিকে ভোতা মস্তিষ্ক বোকা বনে তাকে প্রশ্ন করছে, আচ্ছা মেয়েটা আমার থেকে এভাবে দৌড়ে কেন পালালো? স্ট্রেঞ্জ। রাতের খাবার সেরে ঘরে এসেছি মাত্র, অমনি নীল ভাইয়া আমার হাত চেপে ধরে প্রশ্ন করলেন, দুপুরে তুমি ওরকম কেন করলে? ভূত দেখার মতো চমকে দৌড় দিলে। কেসটা কি তারা? দুপুরের স্বপ্নটার কথা মনে হতেই সারা শরীরে কাঁপুনি ধরে গেল। কি ভয়ঙ্কর স্বপ্ন! মা গো মা, আমার দুঃস্বপ্ন যেন এমনটা না হয়। কি হলো, মিউট মুডে চলে গেলে কেন বলো? আজ সারা সন্ধ্যা আমি এড়িয়ে চলেছ, ম্যাটারটা কি খুলে বলো। কই কিছু না তো। তারা, আই এম আস্কিং ইউ সামথিং, স্পিক আপ স্টুপিড গার্ল। আমি ঘাবড়ানো স্বরে বললাম, খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়েছি তখন। কি দেখেছ? দেখেছি আপনি আমায় কিস করছেন ভাইয়া। একটা ফুল দিয়ে সাজানো খাটও ছিল, তারপর চোখ খুলে আপনাকে দেখে আমি সত্যি ভেবে দৌড় দিলাম। স্বপ্নে আমি তোমায় কিস করেছি? নীল ভাইয়া হঠাৎ করেই 32 পাটি দাঁত বের করে হুহা করে হেসে উঠলেন। কৌতুক করে বললেন, স্বপ্নে আমাদের বাসর দেখে তুমি এত ভয় পাচ্ছিলে? না না, আপনি শুধু কিস করেছেন, আর কিছু হওয়ার আগেই ঘুম ভেঙে গেছে। জাস্ট কিস, আর কিছু হয়নি? না। নীল ভাইয়া আমার কাছে এসে গা ঘেঁষে দাঁড়িয়ে দু হাতে কোমর ধরে আমার চোখে চোখ রেখে মোহময় কণ্ঠে বললেন, স্বপ্নে যখন হয়নি তাহলে বাস্তবে কিছু হোক। ইউ শুড বি হ্যাপেন্ড বউ, আই এম রাইট। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। স্বপ্নের মতো ভয় ভয় ফিলিংস উকি দিল মনের কোণে। ভয়ে জড়সড় হয়ে চোখ মুখ খিঁচে ধরে বললাম, না, একদম উচিত নয়। উচিত উচিত। স্বপ্ন যখন দেখেছই, তাহলে স্বপ্নটাকে সত্যি করে উচিত শোনাবো। দাঁত বের করে হেসে। না। নীল ভাইয়া আমার মুখের কাছে এগিয়ে আসতে নিলেই গায়ে সর্বশক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরাতে চাইলাম, কিন্তু হলো না। লোকটা যেন আস্ত একটা পাহাড়, তাই নড়ে চড়ে না। নীল ভাইয়া নেশাচুর দৃষ্টিতে চেয়ে রইল আমার মুখ পানে। পলক ফেলছে না, কথা বলছে না, শুধু ঠোঁট দুটো প্রসারিত করে হাসছে। এদিকে অনবরত আমি ছটফট করছি।
ওনার কাছ থেকে ছাড়া পাওয়ার উদ্দেশ্যে এগোতে এগোতে উনি আমার অনেক কাছে চলে আসলেন। তৎক্ষণাৎ আমার মাথায় একখানা দুষ্টু বুদ্ধি খেয়ে গেল নিজেকে আত্মরক্ষার জন্য। যেহেতু আমার হাত জোড়া সম্পূর্ণ মুক্ত, তাই নীল ভাইয়ের পেট বরাবর কুটুস করে জোরে একটা চিমটি কেটে দিলুম। হ্যাঁ, ব্যাটা বাপ বাপ বলে আমায় ছেড়েও দিল। টি শার্ট উঁচিয়ে জায়গাটা দেখলো, হয়তো নখ বসে দাগ হয়ে গেছে। বেশ হয়েছে, এখন পর্যন্ত আমার গলায় কত কামড়েছিস হিসেব নেই, তাই আমিও বদলা নিলাম। বজ্জাত ব্যাটা। এই মেয়ে, এত জোরে চিমটি কাটে কেউ? বেশ করেছি, আপনি একটা অসভ্য লোক। বলি না দূরে থাকতে, কোনো কথা শোনেন না কেন? সারাক্ষণ শুধু আমি বিরক্ত করে জ্বালিয়ে মারেন। নীল ভাইয়া আরও এক পত্তন হেসে দিলেন। ওনার হাসির বলি রেখা যেন আকাশ ছিল। চোখের পলকে আমার হাত টেনে ধরে ঘুরিয়ে পেছন থেকে বাহু আলিঙ্গন করলেন। কাব্যিক সুরে বললেন, তোমার খামখেয়ালি পনায় আমার আদুরে আলাপন, তোমায় কাছে পেতে চায় মন, তাই করি খুব জ্বালাতন। আমায় অসভ্য বলো তুমি, আমি হেসে উঠি তখন, গভীরভাবে আঁকড়ে ধরি, আবারও করি আলাপন, আমি তোমায় করি জ্বালাতন। অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে থবনে তাকিয়ে আছে ওনার দিকে। আশ্চর্যের সীমা, এত যে মুখ দিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও বের হচ্ছে না। কি সাংঘাতিক কাব্যিক কথাবার্তা বললেন উনি। ওরে মা, আমি শিহরিত। রিস্কা চেপে বাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়ি নয়, আমার এক পিস বাপের বাড়ি। আগামীকাল শুক্রবার, তাই একটা দিন একটু ছুটি কাটাতে যাচ্ছি। প্রায় 1.5 মাস যায়নি আমাদের বাড়ি। আমার কোলবালিশ, দোলনা, টিভি, সোফা, রুম, পড়ার টেবিল, খাট, ঘরের ফার্নিচার, বাথরুম, ব্রাশ আর বাড়ির মরুময় ছাদ সবকিছুই বড্ড মিস করি। প্রিয় জিনিসগুলো এখন আমার থেকে বহু ক্রোশ দূরে। যদিও 2 বাড়ির মধ্যবর্তী দূরত্ব বেশি নয়, এই তো রিস্কায় গেলে লাগে 10 থেকে 12 মিনিট, আর হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট। এরপরেও মনে হয় কত দূরে আছি। ছোট্ট থেকে জীবনের সাথে অবিনশ্বরভাবে জড়িয়ে থাকা প্রত্যেকটি জিনিস এখন আমার থেকে দূরে। 3 বার কবুল পড়ে অভ্যাস, চালচলন, ভালো লাগা, খারাপ লাগা, এমনকি গোটা জীবনটাই এক ঝটকায় বদলে গেল। হঠাৎ ঝড়ে যেমন চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায়, তেমনটাই আমার জীবনে ঘটে গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঝড়টা হলেন নীল ভাইয়া। ওনার সাথে জড়িয়ে রাতারাতি আমার লাইফে বিস্তর চেঞ্জ এসেছে। ভাগ্য কি অদ্ভুত, লীলা খেলা চালায়। আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। রিক্সা ভাড়া মিটিয়ে দুলকি চালে হেঁটে হেঁটে বাড়ি ঢুকলাম। মামনিকে জানিয়ে এসেছি যে আমি এখানে আসব। ভাবছি একদম শনিবার কোচিং করে শ্বশুরবাড়ি যাব, 2 রাত একটু রিল্যাক্সে ঘুমাবো। ইস, কতদিন এমন আরাম করে ঘুমাই না। কলিং বেল চেপে যাচ্ছি প্রায় 3 মিনিট যাবত। তার সাথে সদর দরজা ধাক্কাচ্ছি ক্রমাগত। কারো কোনো সাড়া নেই। এই জন্য আম্মুর ওপর রাগ লাগে। কানের তুলো গুজে কোথায় বসে আছে কে জানে। পাক্কা 5 মিনিটের মাথায় আম্মু দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলাম, কই থাকো তুমি? কলিং বেল শুনতে পাও না? কখন থেকে দাঁড়িয়ে আছি। তুই হঠাৎ আসলি যে? ফোন করে বলিসনি তো? আমার বাড়ি, আমার ঘর, ফোন করে আসতে হবে কেন? আব্বু ভাইয়া কোথায়? বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে যে। তোর আব্বু ঘরে আর শিশির বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই ছেলেটাকে নিয়ে জীবনটা পুড়ে গেল আমার। একটা কথা যদি শোনে, ম্যানেজার পোস্টে একটা চাকরি তো ছোট মামা দিয়েছিল, মাসে 10,000 টাকা বেতন। কুলাঙ্গারের নাকি পোষাবে না তাতে। 3 দিন গিয়ে আর গেল না। আমি এতদিন পর আসলাম, একটু শ্বাস নেই। তুমি দেখি অভিযোগের ঝুলি নিয়ে বসেছ। এতটুকু বলে চটি খুলে গৃহপ্রবেশ করলাম। ডাইনিং টেবিলে কলেজ ব্যাগ রেখে সোজা আমার ঘরে ঢুকলাম। ঘরে ঢোকা মাত্রই অন্তর একটা আলাদা রকম প্রশান্তিতে জুড়িয়ে গেল। আমার বিছানা, ঘরের ফার্নিচার, বাথরুম, ব্যালকনি। কতদিন পর আমার ঘরে আসলাম। গোসল সেরে আমার প্রিয় ডার্ক চকলেট কালার জামা পরে ছাদে এসে বসলাম। আমাদের ছাদে গাছ তেমন নেই, আম্মুর কুমড়া আর পুঁই শাকের গাছ ব্যতীত, তাই মরুভূমি টাইপ অবস্থা। এরপরও আমার ভালো লাগে, কারণ এটা আমার বাড়ি। অনেক মায়া জড়িয়ে আছে আমার এই জগৎ জুড়ে। শিশিমানুটা ফিরল একদম ভর দুপুরে। তখন আমি সোফায় বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি। আমায় দেখে ভাই অবাক কণ্ঠে বলল, কিনে ময়না, কখন আইসিস? এসেছি অনেকক্ষণ, তোর তো খোঁজ খবর নাই। আমাকে দেখতে যাস না, কলটলও করিস না। তুই আমায় ভুলে গেছিস ভাইও? মন খারাপ করে। ফোনে টাকা থাকে না বোন, কেমনে কল দেব? আর তুই জানিস মানুষের বাড়ি যাইতে ভাল লাগে না আমার। মানুষের বাড়ি কি ভাইয়া? আপতাপ মামা তো আমাদের পড়না। পড়না হলো আপনও না। আগে যতটুকু আপন ভাবতাম
তোর বিয়ের পর তাও ভাবি না, কাউকে আর ভাল লাগে না আমার, বেশি অপছন্দ নীলকে। শালা কোন দুঃখে তোকে বিয়ে করলো, অযথা দরকার ছিল, খাস্তা বেদ্যপ ছেলে। আমার বিয়ের পর থেকে নীল ভাইয়াকে দেখতে পারে না ভাইয়া, অসন্তুষ্ট খুব ওনার ওপরে। তবুও কেন জানি না নীল ভাইয়াকে খারাপ বলায় ভালো লাগলো না আমার, মন খারাপ হলো খুব, কিন্তু কিছু বলার মুখও রইল না। নীল ভাইয়া আমায় বিয়ে না করলেও পারতাম, আমার মাঝে কি দেখলেন উনি? দুপুর গড়িয়ে বিকাল পড়ছে মাত্র, হেদাতিদের আসরের আজান পড়ছে কেবলই। আজ আমি দুপুরে ঘুমাইনি, কাল যেহেতু শুক্রবার রাতে তাই আগেই শুয়ে পড়বো, এই চিন্তাধারায় অটল আমি। যা হোক, দুপুরে ঠিক করে রেখেছিলাম আজ আমি আব্বুর সাথে হাঁসের খামার বেড়াতে যাব। তাও প্রায় 6 মাস আগে ওখানে গেছি। ধুধু বিলের মধ্যে জায়গাটা এতই সুন্দর যে কবি জীবনানন্দ দাশও সেই সৌন্দর্য প্রকাশে ব্যর্থ হবে বোধহয়। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। আমি শিশুমানুর ঘরে গেলাম ওকে ডাকতে। বিল লোকালয় থেকে বহু দূরে, আমার একার পক্ষে যাওয়া অসম্ভব, কোনো ট্রান্সপোর্টও পাওয়া যায় না ওখানে। ভাইয়ার ঘরে ঢুকে দেখি ভাইয়া হা করে ঘুমাচ্ছে। ওর ঘুমানোর সিঁড়ি দেখে হুহা করে হাসি পাচ্ছে আমার। এত বড় ছেলে কেমনে ঘুমায়, মুখের কোণ দিয়েও লালাও পড়ছে। ভাইয়াটা আমার বড় হলো না এখনো। ভাইয়া ওঠো রে। ভাইয়ের কোনো সারা শব্দ নেই। আমি আবারও গা ঝাঁকালাম, এভাবে 1 বার 2 বার 3 বার ডাকলাম, অথচ ফলাফল 0। ভাইয়া, আমার চিল্লানিতে ভাইয়ার তন্দ্রা ভাঙল। চোখ খুলে তাকিয়ে চরম বিরক্তির সুরে বলল, সমস্যা কি তোর? যত জ্বালাস না, ওঠো এখন, আমি বিলে যাব, নিয়ে চলো। তোর খালুক ক নিয়ে যাইতে। আমি পারবো না, আর একবার আমাকে ডাকলে তোর খবর আছে, শুও, যা এখান থেকে। কুত্তা আব্বুকে কেউ খালু ডাকে? তুই কি আর মানুষ হবি না? আমার না, তোর খালু ওটা, বেশি করে ঘুমা, তোর সাথে কথা নাই। রাগ জড়ানো ভঙ্গিমায় বললাম। ভাইয়া সে কথা কানে তুলল না। আবারও সে ঘুমে বিভোর। সারাদিন ঘুমাবে আর সারা রাত বাদুরের মতো চড়বে। শয়তানটা ভালো হলো না। ভাইয়ের ঘর ছেড়ে আব্বুর ঘর গেলাম। উনি তখন শুয়ে আছে চোখ বুজে, কিন্তু ঘুমাননি। সোজা গিয়ে আমি আব্বুর সামনে হাঁটু ভাঁজ করে বসলাম। কোমল সুরে বললাম, আমি কতদিন পর আসলাম আব্বু, একটা জিনিস চাই, আমায় দেবে? আব্বু তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো, উঠেও বসলো, আদুরে গলায় বলল, কি মা? আমি বিলে বেড়াতে যাব। কতদিন যাইনি। ভাইয়াকে বললাম, দেখো নিয়ে যাচ্ছে না, তুমি নিয়ে চলো প্লিজ। আব্বু হাসলো, হাত দিয়ে দাঁড়িয়ে আছড়ে বলল, চল তাহলে সাইকেলে চড়ে যাই। এক ঝাঁক উৎসাহ নিয়ে তৈরি হচ্ছি। স্পেশাল সাজনা, কালো লং কামিজ আর তার সাথে রেড ওড়না প্লাজো। বিলের দিকে 2-1 মানুষের বেশি কেউ থাকে না, তাই হিসেব পড়লাম না। চুলগুলো উঁচু ঝুঁটিতে বেঁধে কানে একজোড়া রেড ঝুমকা পরলাম। এখন নাগরা জোড়া পরলেই আমি ফুলটু রেডি। কিরে, তুই সেজেগুজে কই যাস? বিলে যাব মা, হাসুদের দেখতে। কেন বিলে কেন যেতে হবে? তুই এখনো ছোট আছিস, যাওয়া লাগবে না। আমি ঠোঁট উল্টালাম, হতাশা ভরা নিঃশ্বাস ছাড়লাম ফস করে। আমার মাদার ইন্ডিয়ার জন্য জীবনের অর্ধেক স্বাধীনতা পদ্মায় বিলীন করে দিয়েছি। সেই ছোট থেকে মায়ের মন মতো চলি, কি খাবো, কি পরবো, কোথায় যাব, সব আম্মু ডিসাইড করতো। আমি যে এত আনস্মার্ট আদি যুগের মানুষের মতো, তার পেছনে বড়সড় ক্রেডিট আম্মুর। কখনো আমায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে দেয়নি। নিজে যেমন অত্যাধিক সাদামাটা, আদিকালে আমায় তাই বানিয়েছে। এমন নয় যে আমার খুব পর্দা করায় তাই চলাফেরা এত নিয়ম নীতি রেখেছে। আমার আম্মু কখনো বোরকা পরতে বলেনি পর্যন্ত। হাই স্কুলে থাকতে যখন ফ্রেন্ডদের দেখে বলেছিলাম আমাকেও বোরখা কিনে দিতে, মাদার ইন্ডিয়া কড়া সুরে বলেছিল, বোরখা দেবো আর বেয়াদব মেয়েদের মতো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবি। শোন, শরীরের পর্দার চেয়ে মনের পর্দা বড়। হিজাব পরে ঢিলাঢালা জামা পরবি, যথেষ্ট পর্দা হবে। নবীদের মেয়ে বউয়ের মতো মানুষ এই যুগে আর একটাও নাই। ওপর হুজুরানি আর তলে তলে ফষ্টি নষ্টি। তোর আলিসের মেয়েকে আজ দেখবি হাত মোজা পা মোজা পরতে, অথচ পরের দিন চুল ছেড়ে কলেজে যাবে। ওসব পর্দার 100 টাকাও দাম নাই। আমি সেদিন হাঁ করে তাকিয়েছিলাম আমার মা জননীর দিকে। সেদিনই প্রথম বুঝেছিলাম মা আমায় কি পরিমাণ ডাউট করে আর এই যুগের মেয়েদের কেমন চোখে দেখে। এরপর কখনো বোরখার নাম মুখে আনিনি আমি। তোমার কথা শুনে শুনে আমার জীবনের এই হাল, আর পারবো না শুনতে। জীবনে ফ্রিডম কি জিনিস চোখেও দেখিনি। তোমাদের যখন বলতাম বেড়াতে নিয়ে চলো, কি জবাব দিতে? বড় হওয়া, নিজের পায়ে দাঁড়া, একা একাই বেড়াবি তখন। অ্যাট লাস্ট করলে কি?
18 হতেই গরু ছাগলের মতো কসাইয়ের হাতে তুলে দিলে। আমি কি করব না করব এসব বলা আর সাজে তোমার আম্মু ক্ষিপ্ত মেজাজে বললাম। জবাবে আম্মু তাচ্ছিল্য করে বলল, ইন্টারে তুমি যে রেজাল্ট করলে তা দেখে আমার আর বুঝতে বাকি হয় নাই কত বড় হবে তুমি। আমার জিপিএ 5 আসেনি বলে তুমি বুঝে নিলে জীবনে আমি কিছু করতে পারবো না। জীবনটা মাত্র শুরু হতে যাচ্ছিল আম্মু, তার আগেই তো কুরবানি দিলে। তোমার সাথে কথায় আমি জিততে পারবো না আর বলতে চাচ্ছি না, গেলাম ভাই। খিটখিটে মেজাজ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। আমার মায়ের সাথে কথা বলা বেকার, অল টাইম আমার আনন্দে পানি ঢালে। আব্বুকে ডাক দিয়ে গেটের বাইরে দাঁড়ালাম। আম্মুকে ডেকে বলল, আব্বু আমায় নিয়ে খামারে যাচ্ছে। আম্মু চিল্লালো খুব। কি বলল অত শোনা গেল না, শুধু বাসখাই গলায় কাকা শুনলাম। আমার মাটা যে এত চিল্লায় কেন আল্লাহ মাবুদি ভালো জানে। সাইকেলের হ্যান্ডেল ধরে আব্বু বেরিয়ে আসলো। পরনে তার তখনকার লুঙ্গি, শুধু শার্ট গায়ে দিয়েছে এই। আব্বু তোমার বউ এত চিল্লায় কেন গো? কই থেকে তুলে আনছো? এত মন যুগে চলি তোমার বউয়ের, তাও মনে ধরে না। খ্যাস না করলে দিন শুদ্ধ হয় না। আব্বু মৃদু হেসে বলল, তোমার মা নাদান, বললেও বোঝে না। বাদ দাও মা, সাইকেলে ওঠো। ফেলে দিবে না তো আব্বু? ধুর, কত বছর সাইকেল চালে জানো? তুমি ভালো করে ধরে বসো, পড়বে না। ওড়না জামা সামলে সাবধানতার সহিত চড়ে বসলাম সাইকেলের সিটে। আব্বুর পেট পেছন থেকে ধরলাম। বহু বছর পর সাইকেলে উঠেছি। পড়ে যাওয়ার ভয় হচ্ছে, আবার ভালো লাগছে। ভীতি ভালো লাগার সমীকরণ অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি করছে। আব্বু হাসুরও কত বড় হয়েছে? সব বয়সেরই আছে বেটি। ওইদিকে আমাদের মাঠান জমি আছে, মাঠান জমির পুকুর আছে ওই বিলে আমাদের, চলো তোমাকে নিয়ে যাই। সারা রাস্তা গল্প করতে করতে গেলাম আমরা। আমার আব্বু আম্মুর মতো কড়া বিরসমুখী নয়, খুব রসিক আর মিশুক মানুষ উনি। সবার সাথে খুব খাতির, তবে একটা খারাপ স্বভাব আছে, বেশি কথা বলে, খুব বাচাল। হয়তো আব্বুর থেকে আমি এমন স্বভাব পেয়েছি। তবে এখন বয়স বাড়ার সাথে সাথে আমার কথা বলাও কমে গেছে অনেকটা, ভবিষ্যতে আরও কমে যাবে। আধা ঘন্টার মতো সময় লাগলো বিলে পৌঁছাতে। মাটির মাঝারি মাপের রাস্তায় দুদিকেই ধুধু মাঠ, সব জমিতেই ধান লাগানো। কচি ধান গাছের পাতাগুলো বাতাসে দুলছে আর শনশন শব্দের সৃষ্টি হচ্ছে। এখানে বাতাসের প্রকোপ খুব বেশি। চুল ওড়না বাতাসে ফিরফির করে উঠছে। হিমেল শীতল দমকা বাতাস মুখে এসেও বাড়ি খাচ্ছে। চোখের পাপড়িও নাড়িয়ে দিচ্ছে পবন। প্রাকৃতিক সৌন্দর্যের এ দৃশ্য কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না, হা করে তাকিয়ে থাকতে বাধ্য হবে সে, যেমন আমি হচ্ছি। বিলের মাঝখানে দু একটা বাড়ির নজরে পড়লেও তা দুর্লভ। এত নিরিবিলি জায়গায় থাকাও রিস্ক, তবে থাকতে মজা লাগবে খুব। কি সুন্দর নীল আকাশ, বাতাস, সবুজময় মাঠ, ফসল, উফ কত সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খামারে। ছোট্ট একটা পুকুরের পাড়ে কাঠের তৈরি অনেকটা বড় ঘর, উপরে টিনের চালা আর গোটা ঘরের চারিদিকে লোহার তৈরি নেট টাইপ ঘেরাও করা। আমি অত শত বুঝি না। কিছু হাঁসুরা পুকুরের পানিতে ভাসছে, কিছু আবার পাড়ে দাঁড়িয়ে আছে। হাঁসুগুলো বিভিন্ন রঙের, কিছু কিছু আবার চকরা বকরা ধরনের। হে হে হে, কি সুন্দর প্যাক প্যাক করে ডাকে ওরা। ওয়াও, পারলে একটাকে কোলে নিয়ে কিসই দিতাম, বাট তা তো হচ্ছে না। পাশে দাঁড়ানো কিছু হাঁসুকে দেখলাম এক পা তুলে দাঁড়িয়ে আছে। তা দেখে চিন্তিত স্বরে আব্বুকে প্রশ্ন করলাম, আব্বু ওই হাঁসুগুলোর পায়ে কি যেন হয়েছে দেখো, এক পায়ে দাঁড়ানো, এক পা তুলে ওভাবে ঘুমাচ্ছে ওরা, ওদের স্বভাব ওটা। তাই বলে এক পায়ে দাঁড়িয়ে থাকা লাগবে, আরেক পা ব্যথা হয় না? না। আমি আবারও দলা পাকা বিষয় নিয়ে তাকালাম। অসার মস্তিষ্ক এ কথা ভাবতে ব্যস্ত যে হাঁসুরে এক পায়ে দাঁড়িয়ে কেন ঘুমায়, এটা আবার কোন দেশি স্টাইল বাপু। খাবার বেরিয়ে আমরা গেলাম পুকুরে। পুকুরের পাশে একটা মেশিন ঘর আছে, এখান থেকে সব জমিতে পানি সাপ্লাই দেওয়া হয়। রাস্তার পাশে একটা সেচ মেশিনও আছে। আমি দৌড়ে গিয়ে পানিতে পা ডুবালাম। এক নাগারে মেশিনের মাথা থেকে পানি বের হচ্ছে। জায়গাটা পাকা করা, এক পাশে পানি যাওয়ার ড্রেনও আছে। এদিক দিয়ে পানি গিয়ে সব জমিতে পড়ে। সেচ পাম্পের পানিটা খুব ঠান্ডা আর পরিষ্কার। হাতের তালুতে তুলে 2 ঢোক পানি খেয়ে হাত মুখ ধুয়ে উঠে এলাম। মন চাচ্ছিল গোসল করি, কিন্তু সে পরিস্থিতি এখানে নেই। সব ঘুরে টুরে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলাম আমরা। আজ দিনটা খুবই ভালো কাটলো। নীল ভাইয়ের ইংরেজি ভাষায় বললে, ইট ওয়াজ এ রিয়েলি ওয়ান্ডারফুল ডে দ্যাট আই স্পেন্ড। সবাই মিলে বসে রাতের খাবার খাচ্ছি। খাবার মেনু তেমন হাইফাই না, লাল শাক ভাজা, পেঁপের ঝোল আর গরুর মাংস দিয়ে রাধা বিয়ের ডাল।
মানে বিয়ে বাড়িতে যে টেস্টি বুটের ডাল আর ছোলার ডাল যেটাই বলি না কেন রাধে, ওই সেম রেসিপি এটা। আমি, ভাইয়া, আমার ব্রাদার্স, কাজিনরা ডালের নাম মনে রাখতে পারি না বিধায় ছোট্ট থেকেই শর্টকাটে বিয়ের ডাল বলি। এটা আমাদের খুব ফেভারিট তরকারি, শুধু আমার একার না, ভাইয়ারও। তাই পাতে পেরে এটাই নিয়েছি, অন্য তরকারি হাতে দেইনি। খেতে খেতে ভাইয়া আম্মুর উদ্দেশ্যে বলল, এটা কি দিয়ে রাখছ মা? আম্মু স্বাভাবিকভাবেই জবাব দিল, গরুর মাংস দিয়ে রাখছি। কেন? শিশির ভাইয়া খানিক রসিক সুরে বললেন, গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই তো চোখে দেখি না, গরু দিয়ে খাটছ? কই গরু? গরু কি মাঠে ঘাস খেতে গেছে মা? এবার আমার হাসি আটকাকে এই কথা কানে যাওয়া মাত্রই পেট ফেটে হাসি পেল। মুখ ভর্তি ভাতের লোকমা ছিল, হাসির ঠেলায় আমার বিষম লাগলো খুব। আম্মু আব্বু শিশু মানুষটার কথায় হেসে দিল। কোথা থেকে এসব কথা আবিষ্কার করে আল্লাহ মালুম। 40 বছর তপস্যা করেও এইটার কথা আমি আবিষ্কার করতে অক্ষম হব। গভেটের মাথায় শয়তানি বুদ্ধি খালি কিলবিল করে। হাসি পর্ব শেষ করে আব্বুর উদ্দেশ্যে বললাম, ভাইয়ের বিয়ে দেবেন আব্বু? ভাইয়ের বয়স তো প্রায় 27, 2 দিন পর তো বুড়া হয়ে যাবে। আম্মু অবঞ্চার সুরে প্রত্যুত্তর করল, 2 পয়সা রোজগারের মুরাদ নাই, এখনো বাপের হোটেলে বসে বসে খায়, এমন ছেলের সাথে কে বিয়ে দেবে? আরে থামো তো, আমার ছেলের বিয়ে আমি ভালো ঘরেই দেব। কিন্তু মামনি, হঠাৎ ওর বিয়ের কথা কেন তুলছ? আমার হাতে একটা পাত্রীর সন্ধান আছে, তাই বলছি। ভাইয়া চোখ পাকিয়ে আমায় ইশারায় চুপ থাকতে বলল। চোখ পাকিয়ে তাকালাম, আমি সেদিকে নজর না দিয়ে বললাম, ভাইয়ার পছন্দের একটা মেয়ে আছে আব্বু। আব্বু আম্মু অবাক চোখে, ভাইয়ার আগুন চোখে আমাকে দেখলো। দাঁত কটমট করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। তুই প্রেম করিস শিশির? মেয়ের বাড়ি কোথায়? ভাইয়া কোনো জবাব দিচ্ছে না, কটমটে চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে শুধু। তোমরা ভাইকে এত প্রশ্ন করছো কেন আজব? বলেছি মাত্র অমনি শুরু হয়ে গেল। প্রেম করে কিনা তা তোমার জেনে কি কাজ আম্মু? ছেলের বউ পেলেই মিটে গেল। ভাইয়ের বিয়ে দেবে কিনা জাস্ট এতটুকু বলো তোমরা। দেব মামনি, মেয়ের ঠিকানা দাও, কালকে প্রস্তাব পাঠাই। খামোখা তো ব্যস্ত হইও না, এখনই না, ধীরে সুস্থে কাজ করো, সুফল পাবে। আর ভাইয়া, তুইও এবার একটু দায়িত্বশীল হ। ভাবি কি বিয়ের পর আব্বুর কামাই খাবে? বিয়ে শাদী করতে হবে, মাথায় একটু নিস ব্যাপারগুলো। ভাইয়াকে জ্ঞান দিয়ে পানি খেয়ে উঠে ঝটপট ঘরে চলে এলাম। আর 1 মিনিট দাঁড়ালে ভাইয়া আমার মাথায় ঠাটিয়ে চাটা বসাবে। তবে যাই বলে না কেন, বড় ভাইয়াকে জ্ঞান দেওয়ার মজাই আলাদা। হি হি হি। আব্বু আম্মুর কানে কথাটা দিয়ে দিলাম, যাতে এবছরই ভাইয়ার মিঙ্গেল হয়ে যায় আর আমারও একটা ভাবি আসে। চিরচেনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে লম্বা চড়া ফর্সাদেহী পুরুষ, পরনে তার ঢিলাঢালা ছাইরঙা টি শার্ট। বেডরুমে জলজল করা ডিম লাইটের আলো আশ্রে পড়ছে ব্যালকনিতে। ব্যালকনির দরজায় পড়া ছায়াটা বিশাল আকার ধারণ করেছে। নিজের ছায়াকে দেখতে কেমন জানি দানবের মতো মনে হচ্ছে তার। অদ্ভুত লাগছে ভীষণ। আজকে নীলের মন খারাপ, কারণটা খুব স্পষ্ট। ভার্সিটি থেকে ফিরে শ্যামবতীর দেখা মেলেনি আজ। মায়ের থেকে জানতে পারে তারা ওর বাড়ি গেছে। একটু অভিমান হয়েছিল তখন নীলের, কেন তাকে বলে গেল না সে। বললে কি ওকে যেতে বারণ করতো নীল? না, বরং নিজে গিয়ে রেখে আসতো। সন্ধ্যায় আবার তারা ফোন করে জানিয়েছে সে নাকি শনিবারে ফিরবে, অর্থাৎ 2 রাত 2 দিন মেয়েটার দেখা পাবে না নীল। এই কথা শোনার পর থেকে স্বস্তি পাচ্ছে না ছেলেটা। মনটা তার বেজায় খারাপ। খাওয়া দাওয়া, কাজ কাম, ঘুম সব নীলের লাঠে উঠেছে। কোথাও একরত্তি শান্তি নেই, কোথাও না, সব তার অশান্তি ঠেকছে। এত অশান্তি নিয়ে বুঝি থাকা যায়? লজ্জাবতী লতায় হাত বোলালো নীল। বুকে জমা অভিমানের পাহাড়টা ততক্ষণে আকাশ ছুঁয়েছে। অভিমানী স্বরে লজ্জাবতী গাছের উদ্দেশ্যে নীল বলল, ও এমন কেন বলো তো তুমি? আমার থেকে দূরে পালানোর জন্য কত বাহানা করে, অথচ দূরে না পালিয়ে যদি কাছে আসতে চাইতো তাহলে কিছু করতে হতো না। আমি নিজেই কবে কাছে টেনে নিতাম ওকে। ও কেন বোঝে না লজ্জাবতী? আমি ওকে কতটা ভালোবাসি, কেন আমাকে পোড়ায় ও? ভালো লাগে না এ দহন আমার। লাজুকলতার মনে অপরিসীম অভিমান আমি জানি, তাই বলে আমার তার কারণটা পর্যন্ত বলে না। বললে কি এমন দোষ হবে? কবে বুঝবে ও আমায়? বলে দাও। আমার যে কিছু ভালো লাগছে না। আচ্ছা লজ্জাবতী, আমার লাজুকলতার কি আমায় একটুও মনে পড়ছে না? একটুও না? পড়ার টেবিলে বসে আমার ফটো অ্যালবাম, কবিতার ডায়েরি, গল্পের বই এসব ঘাঁটছি। অনেকদিন হলো আমার প্রিয় জিনিসগুলো নেড়ে ছেড়ে দেখা হয় না, কবিতাগুলো পড়া হয় না। কত বিরহ ভরা কবিতা লেখা আছে, ডায়েরি ভর্তি মন খারাপের কারণ লেখা আছে, অভিমান, অভিযোগ, দুঃখ ভরা কত নীলরঙা চিঠি লেখা আছে।
অপ্রিয় মন খারাপের কিছু প্রহর আজও স্মৃতিরূপে বেঁচে আছে পাতা ভর্তি ডায়েরির ভাঁজে। ভালোই লাগে সময়ের স্তূপে পড়ে থাকা পুরনো স্মৃতিগুলোকে বিচরণ করতে। কখনো কখনো অতীত কুড়িয়েও প্রশান্তি মেলে, একটু আধটু চোখ ঘোলা হয়, তাতেও যেন স্বস্তি পাওয়া যায়। ভারী অদ্ভুত লাগে আমার এই ব্যাপারটা। লাল টকটকে ডায়েরিটা হাতে নিয়ে কিছু পাতা উল্টালাম। বেগুনি রঙা কালিতে লেখা 6 লাইনের কবিতা চোখের সামনে জ্বলজ্বল করে দৃশ্যমান হলো। ডায়েরি হয়তো আমার মনকে বলছে কবিতাটা একবার পড়তে। আমি আর বাঁধ সাধতে পারলাম না, পড়েই ফেললাম। ঝাপসা হলো চোখের পাতা, ঝাপসা শহর, আমি একা। মন খারাপের কারণগুলো মনের মাঝেই রয়ে গেল। এত কেন অশ্রু ঝরে? দিন শেষে কি আমায় একবার তার মনে পড়ে? মনের কোণে লুকায়িত আবেগ অনুভূতি উঠল, মাথা চারা দিল। আকস্মিক মনে পড়লো অনেক কিছু, ভারী মন খারাপ করলো মনের। নীল ভাইয়াকে মেনশন করে লিখেছিলাম এই কবিতা। শুধু একটা নয়, আরও অনেক আছে। অভিযোগ ভর্তি চিঠি লেখা আছে, না বলা অনেক কথা আছে তাকে ঘিরে। লাল ডায়েরি রেখে কাছে খয়েরি ডায়েরি হাতে নিলাম। হঠাৎই ডায়েরির ভেতর থেকে গোটা চারেক চিঠি আর একটা ছবি ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে গেল। চিঠি সব আমার লেখা, যার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, যা কাউকে দেওয়ারও নয়। ওসব ছিল শুধু আমার চাপা কষ্ট কমাবার মাধ্যম মাত্র। কিছু কথা কাউকে বলার মতো হয় না, আবার চেপেও রাখা যায় না। দম বন্ধ লাগে, তাই কাগজে লিখে রেখে মন খারাপের বহর একটুখানি কমাতাম। চাপা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোর থেকে চিঠিগুলো কুড়িয়ে টেবিলে রাখলাম। ছবিগুলো একটু দূরে গিয়ে পড়েছে, তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ছবিটা হাতে তুলে বিছানায় এসে বসলাম। এটা নীল ভাইয়ের ছবি। সবার অজানায় ক্লাস 7-এ থাকতে লুকিয়ে নীল ভাইয়ের ছবি তুলেছিলাম আমি। সেই থেকেই আমার কাছে আছে এটা। কেউ জানে না তা, কেউ না। খুব চেষ্টা করেছি ছিঁড়ে ফেলতে, তবু পারিনি। শত রাগ অভিমান থাকা সত্ত্বেও কোনো এক অদ্ভুত মায়ার টানে পারিনি ফেলে দিতে। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, আবার ভালো থাকতেও দেয় না। আমার এই আবেগ আপ্লুত অনুভূতি ভারী মায়াবী। পারি না ভুলে যেতে, ভীষণ কষ্ট হয় ভেতর ভেতর। মনকে ক্ষতবিক্ষত করে কত, তবু এর ক্ষরণ নেই, কেন নেই। নীল ভাই আমার খুব অপ্রিয় একজন, অথচ মনকে তা বোঝাতে ব্যর্থ হই বারবার। বরং অবুঝ মনে আমায় মনে করিয়ে দেয় বারংবার। অপ্রিয় হলেও একটা সময় সে আমার খুব প্রিয় ছিল। একদিন যার মুখ না দেখলে অন্তর হাঁসফাঁস করতো, মন খারাপ হতো। অপ্রিয় লোকটা সারাক্ষণ আমার কাছে কাছে থাকে। অবুঝ মন তাকে দোষী মানতে চায় না, বলে ক্ষমা করে দিতে, নতুন করে শুরু করতে। হার্টলেসটাকে ভালোবাসতে শুধু বারণ করে মস্তিষ্ক। কড়া বারণ আছে তার, ঠকে যাব, মন ভাঙবে, তার ভয় দেখায়। আমি যে বড্ড ভীতু, এত ভয় জড়তা সংশয় নিয়ে কিভাবে ভালোবাসা যায়। দোটানায় ভুগছি আমি, একদিকে মন ভাঙার ভয়, আরেকদিকে অনাবির মায়া। নীল ভাইকে আমি অনেকটা ভুলে গেছিলাম গত 4 বছরে, কিন্তু পুরোপুরি পারিনি ভুলতে, পারবো না কখনো। রোজ একবার হলেও মনে পড়তো তাকে আমার, এখনও পড়ে। তার জন্য শুকনো অভিমান পুষে রাখা মনে কোথাও না কোথাও সেই প্রথম অনুভূতি হিসেবেই রয়ে গেছে। আজ যে সারাদিন ওনার কথা না চাইতেও ভেবে ফেলেছে অনেকবার। মিস করছি কিনা জানি না, তবে সুন্দর মুখখানা একবার দেখতে ইচ্ছে করছে। কথা বলতে চাই না, তবে ওনার কণ্ঠধ্বনি একবার ইচ্ছে করছে শুনতে। উনি আমার কাছে আসলে নিজেকে যেন হারিয়ে ফেলি, আমার সব গুলিয়ে যায়। বুকে অনুভূতিরা বাসা বাঁধে, এক মুহূর্তের জন্য ভুলে যায় সব কিছু। ওনার কাব্যিক কথাবার্তা আমার মন ভেজায় খুব। অবাক ভরা বুলি শুনে গলে যায় কিশোরী মন। ভুলবশত ওনাকে ভালোবাসার ভুলটা করতে ইচ্ছে হয় খুবই। আমি ভালো জানি কেন দোটানায় ভুগছি। আমি যে নিজের সাথেই যুদ্ধ করছি। কেউ বোঝেনি আমার অনুভূতি, বুঝবেও না। নীল ভাইয়ের ছবিতে হাত বুলিয়ে এক দৃষ্টিতে পলকহীন চেয়ে রইলাম ওনার মুখ পানে। তোমায় নিয়ে আমার লেখা অনেক কবিতা আছে, নীল রঙা চিঠি আছে। আমার হৃদযন্ত্রে তোমায় নিয়ে গড়া ছোট্ট এক পৃথিবী আছে। অনেক অভিযোগ আছে, না বলা হাজারো কথা আছে, আর আছে আমার অনুভূতি। সব তোমাকে ঘিরে নীল ভাইয়া। তুমি তা জানোনি, জানো না, তুমি বোঝোনি, আমি বলিনি, কখনো তোমায় বলবো না, আর তুমি আমায় বুঝবেও না নীল ভাইয়া। তোমাকে নিয়ে আমার অনেক অনুভূতি এ বুকে জমা আছে, বুঝবে না তুমি আমায়, কখনো বুঝতে চাওনি, তাই আমিও তোমায় নতুন করে আর বোঝাতে চাই না। গভীর ঘুমের মাঝে ফিল করলাম কিছু একটা আমার গাল কপালে স্পর্শ করছে। সুরসুরি লাগছে কিঞ্চিত পরিমাণ। আমি হাত দিয়ে গাল ডলতে নিলেই শীতল কিছু একটা হাতে বিঁধলে আটকে উঠলাম।
ফট করে চোখ জোরে খুলে কোনো এক ছায়া মানবীকে দেখে চিৎকার করতে যাব, অমনি সেই ছায়া মানবী আমার মুখ চেপে ধরলো। ঘরের ড্রিম লাইট আজ জ্বালাইনি, ব্যালকনির আলোয় ছড়াচ্ছে মৃদু মন্দ। এত মৃদু আলোয় ছায়া মানবীকে দেখা যাচ্ছে না। আল্লাহ জানে এটা চোর নাকি জিনভূত। স্টুপিড, চিৎকার করতে যাচ্ছিলে কেন? গলার স্বর শুনে চমকালাম তৎক্ষণাৎ। চোখে মুখে অবাকতা পুড়ে নিয়ে বললাম, আপনি আপনি এখানে কি করছেন? তোমার ছাড়া ভালো লাগছিল না, তাই দেখতে এসেছি, আর একটা প্রশ্ন করতে এসেছি। বিষয়ে সেরে গেল সারা মস্তিষ্ক। হতবাক হয়ে গেলাম আমিও। বোকা বোকা কণ্ঠে বুলি ছুড়লাম, তাই বলে মাঝরাতে আসবেন? কি বলতে এসেছেন আপনি? তুমি আমি মিস করছিলে না তারা? এই কথা জিজ্ঞাসা করতে আপনি এত রাতে আমার এখানে এসেছেন? হ্যাঁ এসেছি, সো হোয়াট? শোয়া থেকে উঠে বসলাম আমি। চেতে উঠে কর্কশ কণ্ঠে বললাম, আপনি একটা বদ্ধ পাগল। সুস্থ সবল লোকজনের মাঝে আপনাকে মানায় না। আপনার থাকা উচিত পাবনায়। সিট খালি না পেলে আফ্রিকার জঙ্গলে চলে যান, ঝাড় পাতা পড়া বহু আদিবাসী পাবেন ওইখানে। আপনাকে ওখানেই সুন্দর মানাবে বন মানুষের সঙ্গে। শ্যাট আপ তারা, কথা বেশি হয়ে যাচ্ছে তোমার। যেটা আক্স করেছি সেটার অ্যান্সার দাও জাস্ট। আনসার চাই তো আপনার? শুনুন, তাহলে আমি আপনাকে 1 CMT পরিমাণে মিস করিনি, বরং আমি এখানে শান্তিতে আছি। আপনার প্যারাগুলো নিতে হচ্ছে না। উনি গিয়ে আমার রুমের লাইট জ্বালালেন, অতঃপর বিছানায় বসে আমার দিকে মোহচ্ছন্ন আবেগ মাখা চাহনিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এভাবে কয়েক প্রহর কেটে গেল। মন খারাপে সুরে বলে উঠলেন, আমার কথা কি একবারও ভুল করে তোমার মনে পড়েনি তারা? সত্যি পড়েনি? আপনি কে যে আপনাকে আমি মনে করতে যাব? যান এখান থেকে, তেতো কণ্ঠে বললাম। নীল ভাইয়া অসহায়ের মতো আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ওনার চোখ মুখ দেখে ভালো লাগছে না, সারা মুখে অদ্ভুত কোনো বিষণ্ণতার ছাপ।